বর্ষিয়ান আইনজীবী জেডাই খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবী। সেজন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে, কিন্তু শেখ হাসিনা এই অবৈধ আদালতে অবৈধ আইন দিয়ে সাজা দেওয়ার অবৈধ প্রক্রিয়ার কোনো অংশ হবেন না বলেই কাউকে আইনজীবী নিয়োগ করার সাড়া দেননি। জেডাই খান পান্না তাই হয়ে গেলেন সরকার নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী। তিনিও কি এই 17ই নভেম্বরের যে সরকার নিয়োজিত আইনজীবী শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনানোয় খুব উল্লসিত হলেন, তার মতোই পরের মামলাতেও শেখ হাসিনা সহ বাকি আসামিদের সর্বোচ্চ শাস্তি শোনানোর পর এরকম হাসি মুখে সাংবাদিকদের মুখোমুখি হবেন? চলুন সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। দেশে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তার একটিতে রায় ঘোষণা হয়েছে। 2 অভিযোগের একটি যাবজ্জীবন আর একটিতে মৃত্যুদণ্ড। এই রায় প্রকাশের পরই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বীর মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান পান্না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি হঠাৎ আবার সামনে এলেন কেন? এবং আরো বড় প্রশ্ন, তাকে কেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হলো শেখ হাসিনার জন্য? ঘটনার শুরুটা অন্যরকম। আগে যখন শেখ হাসিনার মামলায় পান্না সাহেব নিজে স্বপ্রণোদিত হয়ে লড়তে চাইছিলেন, তখন আদালত তাকে অনুমতি দেননি। বলা হয়েছিল যে সময় নাকি পেরিয়ে গেছে, এখন তার পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই, আর প্রসিকিউশন তাকে গ্রহণ করেননি। কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। তাকে রাষ্ট্রই নিয়োগ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য। অর্থাৎ তিনি এখন শুধু একজন স্বেচ্ছাসেবী ডিফেন্স অ্যাডভোকেট নন, বরং স্টেট ডিফেন্স আইনজীবী। অর্থাৎ আদালত, রাষ্ট্র, সরকার সব পক্ষের কাছে তিনি এখন আস্থাভাজন ব্যক্তি। জেডাই খান পান্নার এই নিয়োগ প্রাপ্তিকে আপনি কিভাবে দেখেন? আমি দেখি এই নিয়োগ শুধু আইনি প্রতিনিধিত্বের বদল নয়, বরং পুরো বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষণে এক বিশাল সংকেত। কেন জানেন? প্রথমত, রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত জেডাই খান পান্না তার মক্কেলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না, জানতেও পারবেন না যে তার মক্কেল কি চান কিংবা নিজেকে দোষী মনে করেন কিনা। সবচেয়ে বড় কথা হলো, মক্কেল মানে শেখ হাসিনা দৃষ্টিতে মূল ঘটনাটি কি সে বিষয়েও জানতে পারবেন না পান্না সাহেব। তিনি শুধু সরকারের আনা অভিযোগগুলোর বিরুদ্ধে তার যুক্তি তুলে ধরবেন, যা তার মক্কেলের যুক্তি নাও হতে পারে। তাহলে তো প্রশ্নটা তোলাই যায় যে কেন তাহলে পান্না সাহেব রাজি হলেন রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োজিত হতে? কারণ খুব সম্ভবত গতবারের যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যাকে নিয়োগ দেওয়ার ফলে সেই আমির হোসেন, যার আচরণ ট্রাইব্যুনালকে বিব্রত করেছে, কারণ তিনি হাসতে হাসতে বলেছেন যে রায় তো ঠিকই আছে। এবং শুধু তাই নয়, তিনি আদালতে গিয়ে বলেছেন যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন, আমি কি আর বাইরে গিয়ে বলতে পারি যে শেখ হাসিনার ফাঁসি চায় সরকার? ফাঁসির রায় ঘোষণার পর তার হাসি মুখ, হালকা চটুল মন্তব্য, ট্রাইব্যুনালের মানে হো হো করে হাসাহাসি, এসব বিচার প্রক্রিয়ার উপর তো প্রশ্ন তুলেছেও। সোশ্যাল মিডিয়ায় তার হাসিকে বিচার ব্যবস্থার অপমান হিসেবে দেখা হচ্ছে। এবার সেই বিতর্ক এড়াতে, বিচারকে নিরপেক্ষ দেখাতে, সো কল্ড নিরপেক্ষ দেখাতে আদালত বেছে নিয়েছে এমন একজন পরিচিত আইনজীবীকে যাকে অনেকেই আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা বলে মনে করেন। তিনি সরাসরি বলেনও তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। তাকে নিয়োগ করার আরেকটি কারণ হতে পারে যেন ভবিষ্যতে কেউ বলতে না পারে যে এমন শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দেওয়া হয়নি, কিংবা দেখুন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজনকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি শেখ হাসিনার পক্ষে যথার্থই লড়েছেন। কিন্তু মজার বিষয় হলো, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, জেডাই খান পান্নার সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে। মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে অন্যরা গ্রেপ্তার হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি কাছেই আদালতে বসে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দেওয়া হয়নি। এই নমনীয় আচরণটা নাকি আজকের নিয়োগেরই ইঙ্গিত। কেউ কেউ আবার বলছেন এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ। রাষ্ট্র উপকৃত হলো কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে সো কল্ড স্বচ্ছ বলে দেখানো যাবে। কিন্তু নিরপেক্ষভাবে প্রশ্ন করলে কোনো শক্ত যুক্তিতে এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিতে পারবেন না আপনি। এবং শেখ হাসিনা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেও কি ধরুন কিছু বদলাবে?
ধরুন পান্না সাহেব যদি খুব খেটে শেখ হাসিনাকে এই মামলা থেকে মুক্তও করেন, ইতিমধ্যে তো তার বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে গেছে, বাকি মামলায় রাজনৈতিক বা অনৈতিকভাবে তার জন্য কিছু অর্জন এনে দেবে মনে করেন? আইনি বাস্তবতা তাতে বদলাবে? এই নিয়োগ কি সত্যি তাহলে বিধিবদ্ধ, স্বাধীন এবং ন্যায়সঙ্গত আইন সেবা নিশ্চিত করবে? একটু আগে যেটা বললাম যে শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিছু জানতে পারবেন না, তাহলে এটা তো এক ধরনের বাজেটেড প্যাকেজিং হয়ে গেল, তাই না? যেখানে আইনজীবীর অংশগ্রহণ আছে কিন্তু তার মক্কেলের সঙ্গে আইনগত যোগাযোগ এবং প্রতিরক্ষা মুক্ততা নেই। যদি আইন অনুসারে আসা যায় যে একজন আসামি এবং অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব মানে তিনি মক্কেলের সঙ্গে যোগাযোগ করবেন, বুদ্ধিগত পরামর্শ দেবেন, সুরক্ষা দেবেন, তাহলে দেখা যাবে না বা জানানো যাবে না এই ধরনের নিষিদ্ধতা আসলে আইনগত প্রতিরক্ষা হারের নির্দেশ হয়ে উঠতে পারে। প্রশ্ন করা যায় যে এই নিয়োগ কি বাস্তবে প্রতিরক্ষা আইনজীবীর স্বাধীনতা নিশ্চিত করছে, নাকি সরকার বা ট্রাইব্যুনাল নিয়ন্ত্রিত ফ্রেমওয়ার্কের মধ্যে একরকম নিয়ন্ত্রণ রূপে প্রয়োগ হচ্ছে? আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে আওয়ামী লীগ নেতাকর্মীদের যখন আটক করে আদালতে আনা হচ্ছিল তখন তাদেরকে সরকার এবং সরকারের সঙ্গী বিএনপি জামায়াতের আইনজীবীরা নানাভাবে হেনস্থা করছিল, ডিম মারছিল, অনেককে তো মারধরও করা হয়েছে। দীপুমনির কথা স্মরণ করতে পারি, যাকে একজন নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন যিনি, তাকে এভাবে হেনস্থা করা হয়েছে। এবং আমি সেটা বলতে চাই না, যাই হোক, প্রথম দিকে কোনো আইনজীবী পর্যন্ত আওয়ামী লীগ নেতাদেরকে নিয়োগ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে দেওয়া হলেও আসামি পক্ষের আইনজীবীদের আদালত কক্ষে নানাভাবে হেনস্থার গল্প আমরা জানি। বিশেষ করে সরকার পক্ষের আইনজীবীরা এই আসামি পক্ষের আইনজীবীদেরকে নানাভাবে হেনস্থা করেছে, বলেছে মামলার ভয় দেখিয়েছে। এখন শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে অ্যাডভোকেট পান্না সাহেব আদালতে কোনো হেনস্থার শিকার হবেন না, রাষ্ট্র কি সেই নিশ্চয়তা দিয়েছে? দেয়নি। আরো বড় কথা হলো, যেখানে ভরা আদালতে দাঁড়িয়ে আসামি জেনারেল জিয়ার আইনজীবীকে যখন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জেলের ভয় দেখান, তখন শেখ হাসিনার আইনজীবী হিসেবে পান্না সাহেবকে যে তাজুল ইসলাম আগে ভাগেই সতর্ক করে দিলেন না এই অ্যাডভোকেট নাজনীনকে জেলের ভয় দেখানোর মাধ্যমে, আপনার কি সেটা মনে হয় না? আমার তো মনে হয় সেটাই করেছেন তাজুল ইসলাম, যে আগেই পান্না সাহেবকে বলে দিলেন সাবধান হয়ে যান। আমি নাজনীনকে দিয়ে বললাম যে নাজনীনকে জেলে ঢোকানো হবে, আপনিও বাদ যাবেন না। আমার কিন্তু মনে হয় সেটা চিফ প্রসিকিউটর ডিফেন্স কাউন্সিলকে সরাসরি হুমকি দিচ্ছেন। এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং প্রতিরক্ষার স্বাধীনতার ধারণাকে ধ্বংস করে দিয়েছে। এখানে জেডাই খান পান্না খুব বেশি কিছু করতে পারবেন বলে আমি মনে করি না। অন্যদিকে যদি পান্না সাহেব সত্যিকার অর্থে স্বাধীনভাবে লড়াই করার সিদ্ধান্ত নেন এবং আদৌ মক্কেলের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হন, তাহলে এটি হতে পারে একটি জোরালো প্রতিরক্ষা পথ। কিন্তু তাহলে তিনি কেন আগে নিজে আবেদন করেছেন, অনুমতি পাননি, এখন অকস্মাৎ সরকারের নিয়োগে এসেছেন? এই পুরনো সিদ্ধান্ত এবং নতুন নিয়োগের ব্যাকগ্রাউন্ড বিস্তর প্রশ্নের জন্ম দেয়। আসলে কেউ কেউ আরো বলছেন যে এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ, রাষ্ট্র উপকৃত, কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ দেখানো যাবে, যেটা আমি আগে বলেছি। তার মানে জেডাই খান পান্নার এই নিয়োগ শুধু এক আইনজীবী বদলের ঘটনাই, এর বাইরে কিছু নয়। এটা একটা বৃহত্তর রাজনৈতিক এবং বিচারিক চিত্রের অংশ, যেখানে সরকার, ট্রাইব্যুনাল, আইনজীবী সবার একটি ভূমিকা নির্ধারণ করা আছে। চাবি দিয়ে দেওয়া হবে কলের পুতুলের মতো, সবাই যে যার ভূমিকায় শুধু অভিনয় করে যাবেন আদালতে। রায় তো লেখাই আছে, বিচারকরা সেটা শুধু পাঠ করবেন, শোনাবেন সবাইকে। এর আগেও যেমন বলেছিলাম যে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যে চারবার করে এই ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়, তখন বলেছিলাম যে শেখ হাসিনার জন্য ফাঁসির রায় লেখা আছে, বিচারকরা নির্ধারিত দিনে সেটা পড়ে শোনাবেন মাত্র। জেডাই খান পান্না নিঃসন্দেহে বাংলাদেশের এই ভয়ঙ্কর বিভাজনকালে মুক্তিযুদ্ধপন্থী একজন আইনজীবী, এবং রাষ্ট্র যদি সঠিকভাবে ফাংশন করত এবং আদালতকে যদি ইউনূস তার শোবার ঘর না বানিয়ে ফেলতেন, তাহলে পান্না সাহেব হয়তো যুক্তির তুফান ছুটিয়ে শেখ হাসিনাকে মুক্ত করতে পারতেন। কিন্তু একটু আগে যা বললাম, সবই তো এখানে সাজানো এবং সকলের জন্যই তার ভূমিকা নির্ধারিত। প্রশ্ন হলো, পান্না সাহেব কি সেই সাজানো ভূমিকায় গিয়েও সত্যিকার অর্থে মক্কেলের জন্য স্বাধীন এবং শক্তিশালী প্রতিরক্ষা গঠন করতে পারবেন বা করবেন? তিনি পারবেন এই প্রশ্নটি উচ্চারণ করতে যে এই আদালত বৈধ নয় কারণ এই সরকার বৈধ নয়? আপনাদের বৈধতার প্রমাণ দেখান। কোন কোন বিচারপতি 106 ধারার নথিতে সই করেছে বলেন? কে নিয়ে এসেছে সেই নথি?
বিচারকদের বন্দুক মাথায় ঠেকিয়ে অপসারণে বা পদত্যাগে বাধ্য করা হয়েছে? কেন করা হয়েছে? আদালত নাকি স্বাধীন? সে ব্যাপারে প্রশ্ন করতে পারবেন? কোথায় বসে বিচারকরা সই করেছিলেন সেই 106 ধারার নথি? শেখ হাসিনার পদত্যাগ পত্রটি কোথায়? যদি পদত্যাগ পত্র থাকে তাহলে স্পিকারের কাছে ক্ষমতা গেল না কেন? যে আদালতের এখতিয়ার শুধু 1971 সালে সংগঠিত অপরাধের বিচার করার, সেই আদালতকে কি অবৈধ অর্ডিন্যান্স জারি করে শেখ হাসিনার বিচার করার এখতিয়ার রাখে কিনা সেই আদালত? সংসদ বসলেই তো এসব অর্ডিন্যান্স বাতিল হয়ে যাবে, তখন এসব শাস্তির কি হবে? এসব প্রশ্ন তোলার অর্থ হচ্ছে জেরাই খান পান্নাকে যে আদালতে শেখ হাসিনার পক্ষে সরকার উকিল নিয়োগ দিল, সেই আদালতে যদি অবৈধ হয়, সেই আইনটি যদি অবৈধ হয়, তাহলে জেরাই খান পান্নার নিয়োগটাও আসলে অবৈধ হয়ে যাবে। নিজেকে অবৈধ বলতে পারবেন এই বর্ষিয়ান আইনজীবী? সে ধার কি এখনো তিনি বহন করেন? দেখি কি করেন তিনি। সময় বলে দেবে জেরাই খান পান্নার এই নিয়োগ প্রক্রিয়ার পেছনে কি ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও।